সো এখন আমরা একটা সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় সারণী নির্ণয় করতে পারি সেটা আমরা একটু দেখব। অবচয় সারণী করছি কিছু একটা কারণে, কারণ অবচয় সারণী করলে তুমি এখান থেকে অবচয় বের করতে পারবা, পুঞ্জীভূত অবচয় বের করতে পারবা, বুক ভ্যালু বের করতে পারবা। সো যেহেতু এই একটা জিনিসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি প্রায় সব কিছুই জেনে যাচ্ছি, সে কারণে আমরা একটা অবচয় সারণী করব। দুইটা ক্লাস, একটা সরলরৈখিক পদ্ধতির জন্য করব আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতির জন্য করব, যেগুলো তোমাদের পরীক্ষায় মোস্ট ফ্রিকুয়েন্টলি আসে। তো এখন সরলরৈখিক পদ্ধতিটা করার জন্য আমরা একটা এখানে ম্যাথ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মোনলাইট ইঞ্জিনিয়ারিং 2015 সালে 1 জানুয়ারি তারিখে 4 লক্ষ টাকার একটা মেশিন ক্রয় করে। 4 লক্ষ টাকা হচ্ছে মেশিনের মূল্য, মেশিনের সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000, তাহলে 4,40,000, 5 বছর হচ্ছে আয়ুষ্কাল। এরপর ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ এটার যখন মেয়াদ শেষ হবে তখন 30,000 টাকা দিয়ে এটা বিক্রি করা যাবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যখন তুমি অবচয় সারণী তৈরি করবা সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে তুমি ফার্স্টে অবচয়ের হারটা বের করে ফেলবা। তাহলে অবচয়ের হার যখন আমাদেরকে সরলরৈখিক পদ্ধতি দেওয়া থাকবে, আমরা অবচয়ের হার বের করার জন্য একটা সূত্র ইউজ করব, সেটাকে আমরা বলছি এভাবে, ইকুয়াল 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100 ডিভাইড বাই আয়ুষ্কাল। তাহলে আমরা আয়ুষ্কাল কত জানি? আয়ুষ্কাল আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20। অর্থাৎ আমার অবচয়ের হার কত হচ্ছে? 20%। তাহলে আমরা এই 20% দিয়ে কিন্তু একটা অবচয় সারণী তৈরি করতে পারবো। অবচয় সারণী তৈরি করার জন্য তোমাদের এরকম একটা বক্স লাগবে। এই বক্সটাতে আমাদের কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে বছর, অবচয়যোগ্য মূল্য, অবচয়ের হার। অবচয়ের হার এটা তুমি না লিখলেও পারো, কারণ এটা একটা 20%, এটা অলওয়েজ সেম হবে। তারপরে অবচয়, পুঞ্জীভূত অবচয়, অবশিষ্ট মূল্য। এখন এখানে একটা জিনিস তোমরা হয়তো এটাতে কনফিউজড হতে পারো, যদিও আমি এটা লাস্ট, অর্থাৎ এটা যে বেসিক ক্লাস ছিল ওখানে আলোচনা করছি। অবচয়যোগ্য মূল্য জিনিসটা কি? এটা হচ্ছে আমরা যখন মোট মূল্য থেকে, মোট ক্রয় মূল্য থেকে আমরা যখন ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, তাহলে সেটাকে আমরা বলি অবচয়যোগ্য মূল্য। আমি যদি তোমাদের জন্য জিনিসটা একটু এখানে করি, এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে, যে তোমরা অবচয়যোগ্য মূল্যটা কিভাবে বের করতে পারবো। এক্সকিউজ মি, আমরা যদি এখানে অবচয়যোগ্য মূল্যটা বের করার চেষ্টা করি, প্রথমত হচ্ছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 4 লক্ষ। তারপরে সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000, তাহলে টোটাল হচ্ছে 4,40,000। এটাই কি বলে? মোট ক্রয় মূল্য বলে, অথবা এটাকে বলা হয় অর্জন মূল্য বলে। মোট ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য। তো এখান থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, তখন আমরা কি পাবো? 4,10,000, এবং এই অ্যামাউন্টটাকে আমরা বলছি অবচয়যোগ্য মূল্য। তোমাদের যদি ক নাম্বারে কোথাও বের করতে বলে যে অবচয়যোগ্য মূল্য, তোমরা এইভাবে সিম্পলি বের করবা, যে অর্জন মূল্য বা মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা। এখন এই ভগ্নাবশেষ 4,10,000 হবে, এটা 4,10,000। এখন এই ভগ্নাবশেষ অবচয়যোগ্য মূল্যটা আমরা এখানে বসাবো, যে প্রথম বছর আমরা অবচয়যোগ্য মূল্য পাইছি কত? 4,10,000। এই 4,10,000-এর অবচয়ের হার কত পাইছি? 20%, যেটা আমরা এখানে ক্যালকুলেট করছি। তোমরা আশা করি সেটা বুঝছো, যে 20% এটা আমরা এখানে বসাবো। সেটা সবসময় সেম হবে সরলরৈখিক পদ্ধতিতে। খেয়াল করবা যে সরলরৈখিক পদ্ধতিতে আমরা সবসময় অবচয়ের হার সেম এবং অবচয়যোগ্য মূল্যও সেম। এটা সরলরৈখিক পদ্ধতির একটা বৈশিষ্ট্য, সেটা খেয়াল করবা। তাহলে 4,10,000-এর সাথে যখন তুমি 20% গুণ করবা, সেটা কত পাবা? 82,000, 82,000 টাকা। তারপর পুঞ্জীভূত কত হবে? যেহেতু প্রথম বছর, এখানে আগের কোনো অবচয় নাই। পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে যে বছর হিসাব করতেছো তার আগ পর্যন্ত টোটাল কতটুকু অবচয় হয়েছে। তাহলে এক বছর, তাহলে এক বছরে তো 82,000 অবচয়, সুতরাং পুঞ্জীভূত অবচয় হবে কত? 82,000। অবশিষ্ট মূল্য হচ্ছে যখন আমি অবচয়যোগ্য মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দেবো। এটা সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে মাথায় রাখবা, যখন আমার অবচয়যোগ্য মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব, সেটাকে আমরা বলবো অবশিষ্ট মূল্য। যদিও বুক ভ্যালুর সাথে এটা একটু ডিফারেন্স আছে, কিন্তু এটা খেয়াল করো যে অবচয়যোগ্য মূল্য থেকে আমরা এটা বাদ দিচ্ছি, অবশিষ্ট মূল্য বের করবো। এটা চাইলে তুমি নাও করতে পারো, এই কলামটা এত ইম্পর্টেন্ট না এখানে, কিন্তু এটা ক্রমহ্রাসমানের প্রয়োজন হয়, তাও আমরা এখানে করে দেখাচ্ছি যে অবশিষ্ট মূল্য কীভাবে বের করবো। যে 4,10,000 থেকে যদি তুমি 82,000 বাদ দাও, তাহলে কত হয়? 3,28,000। 3,28,000। এটা দেখানোর একটা রিজন আছে, সেটা তোমরা ম্যাথটা করলে বুঝতে পারবা। তাহলে আমরা যেটা বলছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য, অবচয়ের হার এবং অবচয় সবগুলাই সেম হয়। যেমন এখানে আমরা 4,10,000 বসাবো, অবচয়যোগ্য মূল্য 20%, এটা অলওয়েজ সেম থাকবে। যেহেতু এটাও সেম, তোমার এই দুইটা উপরে দুইটা সেম,
৮২,০০০ আসছে, সুতরাং নিচের দুইটা যেহেতু সেম, তাহলে এখানে কত আসবে? ৮২,০০০। অর্থাৎ অবচয় সবসময় সেম হবে সরলরৈখিক পদ্ধতিতে। কিন্তু পুঞ্জীভূত অবচয় আগে ছিল ৮২,০০০, এখন নতুন করে ৮২,০০০ আসছে, তাহলে কত হবে? ১,৬৪,০০০। তারপরে ৩,২৮,০০০ টাকা ছিল অবশিষ্ট মূল্য। এখন আমাদের করতে হবে কি, অবচয়যোগ্য মূল্য থেকে, এই যে অবচয়যোগ্য মূল্য থেকে আমার পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে। তাহলে আমি কত পাবো? ২,৪৬,০০০ টাকা। তোমরা একটু এগুলো নিজেরা ক্যালকুলেট করে দেখলে আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। তৃতীয় বছরে এসে আমার অবচয়যোগ্য মূল্য সেম ৪,১০,০০০। 20% হচ্ছে আমার অবচয়ের হার, ৮২,০০০ টাকা হচ্ছে আমার অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সবসময় সেম হয়, আমি বারবার বলছি এই বিষয়টা। ২,৪৬,০০০ টাকা। এটা কিভাবে পাইছি? আমার যে গত বছরের পুঞ্জীভূত অবচয় ছিল সেটার সাথে এই বছরের পুঞ্জীভূত অবচয় যোগ করে ২,৪৬,০০০ টাকা পাইছি। অথবা তুমি চাইলে এই অবচয়ের যতগুলা এখন পর্যন্ত পাইছো সেগুলো যোগ করলে কিন্তু সেম তুমি ২,৪৬,০০০ টাকায় পাবা। তুমি যেভাবে করো না কেন, ওই পুঞ্জীভূত অবচয়টা তোমাকে বুঝতে হবে এবং এটা বসাইতে হবে। এখন তুমি অবচয়যোগ্য মূল্য থেকে যদি পুঞ্জীভূত অবচয় বাদ দাও তাহলে কত হবে? ১,৬৪,০০০ টাকা। এখন এরপরে চতুর্থ বছরে এসে কী হবে? আমার ৪,১০,০০০ টাকা অবচয়যোগ্য মূল্য, এবং এরপরে 20% হচ্ছে আমার অবচয়ের হার, ৮২,০০০ টাকা হচ্ছে আমার অবচয়। ২,৪৬,০০০ এবং ৮২,০০০ টাকা যোগ করলে কত হবে? এই যে এখানকার ২,৪৬,০০০, ৮২,০০০ যোগ করলে হবে টোটাল ৩,২৮,০০০ টাকা। এবং আমার অবচয়যোগ্য মূল্য থেকে যদি আমি পুঞ্জীভূত অবচয় বাদ দিই তাহলে কত হবে? ৮২,০০০ টাকা। এবং পঞ্চম বছর এসে আমার ৪,১০,০০০ হবে, এটা সেম 20%, ৮২,০০০, সরি এটা হবে ৮২,০০০, এবং এটা হবে ৩,২৮,০০০ সাথে যদি তুমি ৮২,০০০ যোগ করো এটা হবে ৪,১০,০০০ টাকা। কত টাকা? ৪,১০,০০০ টাকা। এখন তুমি যদি ৪,১০,০০০ থেকে ৪,১০,০০০ মাইনাস করো, এটা কত থাকবে? 0। এই বিষয়টাই হচ্ছে তোমার এখানে বুঝতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে সর্বশেষ বছর যেটা আছে সেটার যে অবশিষ্ট মূল্য সেটা অবশ্যই কী হইতে হবে? 0 হইতে হবে। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির একটা বৈশিষ্ট্য। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে তৃতীয় বছরের অবচয় কত, বা তৃতীয় বছরের অবচয় কত, তোমরা একটু চিন্তা করে বলো। তৃতীয় বছরের অবচয় হচ্ছে ৮২,০০০ টাকা। চতুর্থ বছরের অবচয় কত? ৮২,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে একটা যেটা অবচয় পাবা সেটা সবসময় সেম থাকবে, সেটা প্রতি বছরই সেম থাকবে, কিন্তু তোমাকে পুঞ্জীভূত অবচয় বের করতে হইতে পারে। যেমন মনে করো তোমাকে বলছে যে চতুর্থ বছর পর পুঞ্জীভূত অবচয় কত? ৩,২৮,০০০ টাকা। পঞ্চম বছর পর পুঞ্জীভূত অবচয় কত? ৪,১০,০০০ টাকা। অবশিষ্ট মূল্যটা তোমাকে জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে বুক ভ্যালু বা বই মূল্য, বহিমূল্য, পুস্তক মূল্য। ধরো তোমাকে বলছে তৃতীয় বছর পর তৃতীয় বছরের পুস্তক মূল্য কত, তাহলে পুস্তক মূল্য যখন তৃতীয় বছরের বের করবা তুমি, এটা বের করার সূত্রটা আমরা বলছিলাম, আমরা কিন্তু লাস্ট ক্লাসে এটা আলোচনা করছিলাম। আমাদের যে অর্জন মূল্য আছে অথবা মোট ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে। পুঞ্জীভূত অবচয় কত? যে তৃতীয় বছর পর যদি বের করতে বলে, আমি মনে করো তৃতীয় বছরটা বের করছি, এখানে আমি একটু লিখে দিই, ৩ লিখে দিছি তৃতীয় বছর। তাহলে আমার তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় হচ্ছে ২,৪৬,০০০। আমার মোট ক্রয় মূল্য কত? ৪,৪০,০০০ টাকায়, যেন আমরা দেখতে পেলাম যে অর্জন মূল্যটাই হচ্ছে মোট ক্রয় মূল্য। ৪,৪০,০০০ হচ্ছে আমার মোট ক্রয় মূল্য, আমি লিখবো এখানে ৪,৪০,০০০ টাকা। এবং এখান থেকে আমি যদি পুঞ্জীভূত অবচয় তৃতীয় বছর পর যেটা পাইছি ২,৪৬,০০০ টাকা, আমি ২,৪৬,০০০ টাকা যদি বাদ দিই, অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে আমার পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য এবং অবশিষ্ট মূল্য এই জিনিসটার মধ্যে একটু পার্থক্য আছে, তুমি সেটা একটু মাথায় রাখবে। সেটা সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে, ক্রমশমান পদ্ধতির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা আমরা ওখানে দেখবো। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে প্লিজ লেট মি নো।